শহরের কোলাহল থেকে অনেক দূরে সুবিশাল পর্বতমালা, দূষণমুক্ত শান্ত পরিবেশ, গভীর উপত্যকা আর মেঘে ঢেকে থাকা সবুজ নির্মল পরিবেশ যা মনকে সবুজ করে তোলে। সামনের ছুটিতেই যদি এরকম জায়গায় ঘুরতে আসতে চান, তাহলে আপনার গন্তব্য হতে পারে সিকিমের রাজধানী গ্যাংটক। গ্যাংটকে আসলে প্রচুর ঘুরে দেখার জায়গা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন গ্যাংটকে আপনারা কিভাবে আসবেন, গ্যাংটকে এসে আপনারা কোথায় থাকবেন, ট্যুর প্ল্যান কত দিনের কেমন হওয়া উচিত। 5 নাইট 6 ডেজের একটি দারুণ ট্যুর প্ল্যান শেয়ার করব আজকের ভিডিওটিতে। সাইট সিন কীভাবে করবেন, মোট খরচ এই ট্যুরটিতে কত হতে পারে তার একটা সঠিক ধারণা দেবো আজকের ভিডিওটিতে। সঙ্গে থাকছে একজন ভালো গাড়ির ড্রাইভারের খোঁজ। বন্ধুরা, আমরা যেভাবে ঘুরলাম, যেরকম এক্সপিরিয়েন্স অর্জন করলাম, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাই সঙ্গে থাকবেন, থাকছে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি ভিডিওটি আপনাদের একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবার অনুরোধ রইল। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দেওয়ারও অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে সব থেকে কাছের রেল স্টেশনটি হলো এনজেপি। হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আসছে এনজেপিতে। আমরা এসেছিলাম শিয়ালদাও থেকে রাত 10টা 5 মিনিটের দার্জিলিং মেল ধরে। আর যদি আপনারা প্লেনে আসতে চান, তাহলে আসতে পারেন সব থেকে কাছের এয়ারপোর্ট বাগডোগরাতে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা আপনাদের ট্যুরটি শুরু করতে পারেন। আমরা এসেছিলাম এনজেপি হয়ে। এনজেপিতে আমাদের গাড়ি আগেই বুক করা ছিল। আপনাদের রেট সম্পর্কে যদি একটা আইডিয়া থাকে, তাহলে আপনারা আগে থেকে গাড়ি কিন্তু বুক করে নিয়ে যেতে পারেন। আর যদি আইডিয়া না থাকে, তাহলে এনজেপি থেকে যদি বুক করেন, সেক্ষেত্রে ঠকে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই যে হোমস্টে যাচ্ছেন, সেই হোমস্টে থেকে গাড়ি নিলেও কিন্তু খুব একটা ঠকবার সম্ভাবনা কম থাকে। এনজেপি থেকে গাড়ি নিয়ে রওনা দিতেই আমাদের শুরু হয়ে গেল আমাদের ট্যুরের প্রথম দিন। আমাদের ট্যুরের প্রথম দিনের গন্তব্য কিন্তু আমাদের গ্যাংটক নয়। আমি এই ট্যুরটি সম্পর্কে অনেক তথ্য জোগাড় করার পর ঠিক করলাম, গ্যাংটকে মানুষ ঘুরতে এসে একটা দিন সাইট সিন করার জন্য অবশ্যই কিন্তু তারা রুমটেকে ঘুরতে যান। রুমটেক মনেস্ট্রি, রংকা মনেস্ট্রি, বানঝাকরি ওয়াটারফল সমস্ত কিছু দেখে আবার তারা গ্যাংটকে ফিরে আসেন। তাই এবার আমি ঠিক করলাম, আমি প্রথম দিনটা রুমটেকেই কাটাবো। রুমটেকের একটা অফবিট জায়গা ঠিক করলাম, সেখানে কাটাবো একটা দিন। সেখান থেকে পরের দিন এই সাইট সিনগুলো করতে করতে আমি গ্যাংটকে পৌঁছাবো। রুমটেকে যাওয়ার পথে তিস্তা নদীর এই অপরূপ সৌন্দর্য সত্যি যে কি ভালো লাগছিল, তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হওয়ার কারণে নদীতে জলের স্রোতও খুব বেশি। সঙ্গে নদীর ওপারের ঘরবাড়ি আর দূরে ওই পাহাড়ি সৌন্দর্য, এক কথায় অসাধারণ প্রকৃতির অপরূপ দৃশ্য। দেখতে দেখতে আমরা এনজেপি থেকে প্রায় 116 কিলোমিটার দূরে অবস্থিত রুমটেকে আমরা চলে এলাম আমাদের প্রথম দিনের গন্তব্য রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট। রিভারসাইড কারণ এই রিসর্টের পাশ দিয়েই বয়ে চলেছে একটা সুন্দর নদী। এই হলো সেই ছোট্ট পাহাড়ি নদী, আর তার ঠিক ডান দিকে ওই যে দেখা যায় রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের বিভিন্ন কটেজ। এই ব্রিজটা পার করেই বাঁদিকে হচ্ছে রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট। রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের এটি হলো মূল জায়গা, যেখানে সামনে আপনাদের থাকার জন্য অনেকগুলো কটেজ করা রয়েছে, আর সামনে রয়েছে একটা বড় সুইমিং পুল, আর দূরে অপরূপ পাহাড়ি সৌন্দর্য। চারপাশে পাহাড়ে বিস্তৃত, মাঝখানে এই অপূর্ব সুন্দর রিসর্টটি সত্যি অফবিট ডেস্টিনেশন। এখানে মানুষের কোলাহল, লোকজনের ভিড়, গাড়ির আওয়াজ কোনো কিছুই নেই, শুধু প্রকৃতি রয়েছে আপনার সামনে উন্মুক্ত হয়ে। সামনের প্রথম যে কটেজটি, সেটা হলো আমাদের কটেজ। এই হলো আমাদের রুম। আমাদের রুমে একটা ডবল সাইজের বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, অর্থাৎ 3 জন রিল্যাক্সে থাকতে পারবে। অল ওভার রুমটি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে এসে পৌঁছেছিলাম ওই প্রায় 12:30 নাগাদ, আর পৌঁছানোর কিছু সময় পর এখানে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি, যার সৌন্দর্য অসাধারণ লাগছিল। দুপুরবেলা লাঞ্চ করলাম আমরা ডাল, আলু ভাজা আর সাদা ভাত দিয়ে। তেমন এক্সট্রা কিছু কিন্তু আমরা বলেছিলাম না। লাঞ্চ করে সারা বিকাল আমরা রেস্ট নিলাম এই রিসর্টের মধ্যেই। সন্ধ্যা পার হতেই প্রথমে আমরা নিলাম চা, তারপর শুরু হলো বনফায়ার, সঙ্গে বারবিকিউ চিকেন। 1 কেজি চিকেন প্রাইস 400 টাকা। এই ইকো রিসর্টে যারা স্টাফ আছে, তারাই সমস্ত অর্গানাইজটা করে দিয়েছিল আমাদের।
এখানকার দুপুরের খাবার এত টেস্টি লেগেছিল বলে রাতে প্রায় সিমিলার খাবারই আমরা অর্ডার করেছিলাম। ভাত, ডাল, আলু ভাজা আর একটা স্কোয়াশ দিয়ে একটা তরকারি ছিল। আর এই ডিনারের মধ্য দিয়েই আমাদের প্রথম দিনের সমাপ্তি ঘটল। আজ হলো আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আমরা রয়েছি গ্যাংটক থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রুমটেকে অবস্থিত রুমটেক রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে, যেটি একটি অফবিট লোকেশন। যারা অফবিট জায়গা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু অপূর্ব লাগবে। আর এই দ্বিতীয় দিনের সকালবেলাতে ব্রেকফাস্টের পূর্বেই আমরা বেরিয়ে পড়লাম এই রুমস্টেক রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরে দেখবার জন্য। কংক্রিটের একটা রাস্তা এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে, যার দুপাশে রয়েছে শুধু পাহাড়ি সৌন্দর্য। এরকম নিস্তব্ধ নিরিবিলিতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে হলে এরকম অফবিট লোকেশন কিন্তু বেস্ট। এই দ্বিতীয় দিন সকালবেলা আমরা এই চারপাশের জায়গাগুলি খুব ভালো করে ঘুরে দেখলাম এবং আমাদের অসাধারণ লাগলো চারপাশটা ঘুরে দেখতে। যেরকম এখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, তেমনি নিরিবিলি পরিবেশ, এক কথায় অসাধারণ। ব্রেকফাস্টের টাইম প্রায় হয়ে এসেছে, আমরা ফিরে এলাম রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে। বন্ধুরা, আপনারা যদি এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট বুক করতে চান, তাহলে আমি যে ফোন নাম্বারে ফোন করে এই রিসর্টটিকে বুক করেছিলাম সেই ফোন নাম্বারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এখানে কিন্তু পার হেড পার ডে অনুসারে নয়, এখানে একটা দিনের জন্য আপনাকে রুম বুক করতে হবে। আমরা একটা দিনের জন্য যে কটেজটি বুক করেছিলাম তার ভাড়া পড়েছিল 2700 টাকা। এই 2700 টাকার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সঙ্গে রয়েছে ফ্রিতে ইভিনিংয়ে বনফায়ার, কিন্তু সঙ্গে যদি বারবিকিউ চিকেন নেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ পড়বে। 1 কেজি চিকেন 400 টাকা। আর এই রুম ফ্রাইয়ের সঙ্গেই কিন্তু ধরা রয়েছে আপনাদের সুইমিং পুল অ্যাক্সেস। সুইমিং পুল অ্যাক্সেসের জন্য এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ইনক্লুড রয়েছে দুবেলা চা। চারপাশটা ঘুরে এসে প্রথমেই আমরা চা খেলাম, তারপর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল তরমুজ, ডিম সিদ্ধ, পুরি আর সঙ্গে সবজি। আর এই খাবারের টেস্ট ছিল সত্যি অসাধারণ। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই আমরা লাগেজপত্র নিয়ে রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টকে বিদায় জানিয়ে রওনা দিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটকে। আমাদের প্রথম গন্তব্য মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত রুমটেক মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রি এন্ট্রি করার সময় এখানে কিন্তু আপনাদের সবার যারা বড় তাদের অরিজিনাল ভোটার কার্ড চেক হবে, তাই অবশ্যই অরিজিনাল আইডি কার্ড সঙ্গে রাখবেন, বিশেষ করে ভোটার কার্ড সঙ্গে রাখবেন। আইডি কার্ড চেক করার পর এই রাস্তা দিয়ে অল্প দূরত্ব গেলেই আপনারা পৌঁছে যাবেন রুমটেক মনেস্ট্রিতে। রুমটেক মনেস্ট্রিতে পৌঁছে চারপাশের এই অসাধারণ দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল। অপূর্ব সুন্দর এই জায়গাটি। এখনও আমরা মূল মনেস্ট্রির মধ্যে প্রবেশ করিনি। মনেস্ট্রির মধ্যে প্রবেশ করার আগে আপনাদের সবার ব্যাগের সিকিউরিটি চেক হবে। ব্যাগের সিকিউরিটি চেক হওয়ার পর যখন ভিতরে প্রবেশ করলাম তখন এই মনেস্ট্রিটিকে দেখে মন ভরে গেল। গ্যাংটক থেকে মাত্র 25 কিলোমিটার দূরে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের মন জয় করা সৌন্দর্য। আর এখান থেকেই দেখতে পাওয়া যায় সিকিমের মন কাড়া প্রাকৃতিক দৃশ্য। আর এখানে রয়েছে হাজারো বছরের পুরনো আধ্যাত্মিক ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। এই হলো রুমটেক মনেস্ট্রি। মনেস্ট্রির ভিতরে রয়েছে এক বিশাল সোনালী বুদ্ধ মূর্তি। এছাড়া এখানে রয়েছে ধর্মচক্র সেন্টার, যেটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, যেখানে ধর্মচর্চা ও দর্শনের উচ্চ শিক্ষা লাভ করা যায়। এছাড়া এখানে রয়েছে গোল্ডেন স্তূপা, যা অত্যন্ত পবিত্র স্থান নামে বিবেচিত হয়। আমরা যেহেতু রুমটেকে থেকেই এই সাইট সিনগুলো শুরু করেছি, তাই আমাদের হাতে প্রতিটা জায়গায় ঘোরার জন্য বেশ সময় রয়েছে। আমরা অনেকক্ষণ এই রুমটেক মনেস্ট্রিকে দর্শন করে রওনা দিলাম এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের পরবর্তী গন্তব্য রাংকা মনেস্ট্রির উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রাংকা মনেস্ট্রির সামনে। এখানে সামনে কিছু শপ আছে, কিছু কেনাকাটি আপনারা এখান থেকে করতে পারেন। এখানে এসে যখন এই প্রার্থনা চাকার সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল চারপাশে পাহাড়ি সৌন্দর্য আর তারই মাঝে ধ্যানরত হয়ে রয়েছে এক নির্জন স্বর্গ, যেখানে অদ্ভুত এক শান্ত পরিবেশ বিরাজ করছে, যা মনে শান্তি নিয়ে আসছে। এই মনেস্ট্রির আসল নাম কিন্তু লিংডাম মনেস্ট্রি, জায়গাটার নাম রংকা, তাই সবার মুখে পরিচিত রংকা মনেস্ট্রি নামেই। ভিতরে প্রবেশ করেই দেখলাম মনেস্ট্রি সত্যি দারুণ সুন্দর, মন জুড়ে গেল। মনেস্ট্রির সামনে খোলা অনেকটা জায়গা রয়েছে। সত্যি
এই জায়গাগুলি সিকিমের লুকানো রত্ন। জায়গাটি অত্যন্ত নিরিবিলি ও খুব সুন্দর। মনেস্ট্রির ভিতরে রয়েছে এক বিশাল বড় সোনালী বুদ্ধ মূর্তি। চারপাশে যে প্রাচীর রয়েছে তার উপরে উঠে চারপাশের অসাধারণ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। সঙ্গে চাক্ষুষ করতে পারবেন এই প্রাচীরের উপর থেকে মনেস্ট্রির একটি দারুণ ভিউ। আমরা রুমটেক এবং রংকা মনেস্ট্রি দুটো মনেস্ট্রিতেই অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপর আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় দিনের শেষ গন্তব্য বানঝাকরি পার্ক এবং ওয়াটারফল দেখতে, যেটি গ্যাংটকের খুব কাছে অবস্থিত। খুব দ্রুত আমরা এসে পৌঁছালাম বানঝাকরি পার্কে। এখানে এন্ট্রি ফি রয়েছে পার হেড 100 টাকা করে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন এখানে রয়েছে অনেকগুলো খাবারের স্টল, রয়েছে ক্যাফেটেরিয়া। দুপুরের লাঞ্চ কিন্তু আপনারা এখানে করতে পারেন। এখানকার মূল আকর্ষণ হলো একটি ওয়াটারফল, যেটি অত্যন্ত সুন্দর এবং বেশ বড়। সঙ্গে দেখতে অপূর্ব লাগে ছোট্ট পাহাড়ি নদীর আকারে বয়ে যাওয়া এই জলপ্রপাতটির জলধারাকে। এছাড়া এর মধ্যে একটা ছোট্ট জলাশয়ে বোটিং করার সুবন্দোবস্ত রয়েছে, আর রয়েছে বাচ্চাদের পার্ক। ফলে যদি আপনারা বাচ্চারা সহ এখানে আসেন, আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এই জায়গাটিতে। অপূর্ব সুন্দর এই জায়গাটি দেখতে কিন্তু একদম মিস করবেন না। এরপর আমরা পৌঁছালাম গ্যাংটক। গ্যাংটকে আজ আমাদের থাকার ঠিকানা একদম এমজি মার্কেটের উপর অবস্থিত হোটেল অন্নপূর্ণা। হোটেল অন্নপূর্ণাতে এই হলো আমাদের রুম। রুমটি যথেষ্ট বড়। রুমে দুটো খাট রয়েছে। একটা খাটে একজন থাকতে পারবে, আর একটা খাট যথেষ্ট বড় বড় কিং সাইজের খাট। এখানে 3 জন অনায়াসে থাকতে পারবে। এই অন্নপূর্ণার রুম রেট কিন্তু সেই পার হেড পার ডে হিসাবে নয়। এখানে পুরো রুম আপনাকে বুক করতে হবে। যেহেতু আমরা সিজনে গিয়েছিলাম, তাই রুমের ভাড়া কিন্তু আমাদের একটু বেশিই পড়েছে। পার রুমের ভাড়া পড়েছে 2500 টাকা করে। আর এটি এমজি মার্কেট ফেসিং ভিউ রুম। রুম থেকেই এমজি মার্কেটের এরকম অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাবেন রুমের ব্যালকনি থেকে। যদি কন্ট্যাক্ট করতে চান, আমি যে নাম্বারে ফোন করে এই হোটেল অন্নপূর্ণা বুক করেছিলাম সেই নাম্বারটি শেয়ার করলাম অন স্ক্রিনে, আপনাদের কাজে লাগতে পারে। রাতের বেলায় এমজি মার্কেট একটু ঘোরাঘুরির মাধ্যমে আমাদের দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটল। বন্ধুরা, আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজ সকাল 7:30টার মধ্যে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ছি। আজকের গন্তব্য হলো নাথুলা পাস, ছাঙ্গু লেক, হরভজন সিং টেম্পল। এই ট্যুরটি করার জন্য কিন্তু আপনাদেরকে পারমিশন করাতে হবে। সেক্ষেত্রে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের সঙ্গে কথা বলতে পারেন, বা যে গাড়ি বুক করবেন সেই ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন এই পারমিশনের ব্যাপারে। সেক্ষেত্রে সকালে একটু আগে বেরিয়ে প্রথমে পারমিশন করাবেন। আর পারমিশন করানোর জন্য সবার কিন্তু অরিজিনাল ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। আর বাচ্চাদের কিন্তু অরিজিনাল বার্থ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। সঙ্গে অবশ্যই 1 কপি করে জেরক্স রাখবেন। আর সঙ্গে থাকতে হবে প্রত্যেকের পাসপোর্ট সাইজের একটা ছবি। আর টাকা লাগবে ওই প্রায় 3000 টাকা। গ্যাংটকের হাইট 5400 ফিট, আর নাথুলার হাইট 14100 ফিট, অর্থাৎ অনেক উঁচুতে অবস্থিত নাথুলা। সেখানে গিয়ে আপনারা প্রচণ্ড ঠান্ডা পাবেন। তাই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই শীতের ভারী পোশাক আপনারা সঙ্গে ক্যারি করবেন। আর যদি ক্যারি না করে থাকেন, তাহলে এই যাত্রাপথে একটা জায়গা পড়বে যেখান থেকে আপনারা এই ধরনের সমস্ত সামগ্রী আপনারা ভাড়া নিতে পারবেন। এখানে আপনারা জ্যাকেট, জুতো, হাতের গ্লাভস সমস্ত কিছু ভাড়া পেয়ে যাবেন। জ্যাকেটের ভাড়া এখানে 200 টাকা করে, আর জুতো 100 টাকা করে। এখানে ম্যাগি পাওয়া যায়, ফলে আপনাদের ব্রেকফাস্ট কিন্তু এখানে ম্যাগি এসে করতে পারেন। আর যদি লাঞ্চে আপনারা কিছু খেতে চান, তাহলে এখানে অর্ডার দিয়ে যাবেন। ফেরার পথে খেয়ে দিয়ে আপনারা ফিরে যেতে পারেন গ্যাংটকে। আমাদের প্রথম গন্তব্য হলো নাথুলা পাস। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নাথুলা পাসে। নাথুলা পাসে যখন এলাম, বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ওয়েদার মেঘলা। গাড়ি থেকে নামতেই প্রথম দেখা দিল একটা ছোট্ট ওয়াটারফল, যেটি দেখতে খুব সুন্দর। আর এই রাস্তা বরাবর সামান্য দূরে এগোলেই আমরা পৌঁছে যাব নাথুলা পাসে, যেখানে ভারত চীন সীমান্ত, যেখান থেকে দেখতে পাওয়া যায় চায়নাকে। সামনেই উপরে ওঠার একটা সিঁড়ি করা রয়েছে, কিন্তু এখান দিয়ে উপরে যাওয়া যাচ্ছে না। উপরে যেতে হলে এই ডান দিকের যে রাস্তাটা রয়েছে, রাস্তার উপর একটু এগিয়ে গিয়ে সিঁড়ি আছে, সেখান দিয়ে উপরে উঠতে হবে। হালকা বরফের চিহ্ন আমরা দেখতে পেলাম। যখন আমরা নাথুলা পাস পৌঁছালাম, তখন চারিদিকটা বেশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। এই নাথুলা পাসে এই সিঁড়িতে যাওয়ার রাস্তায় ডান দিকে বেশ কিছু দোকানপাট রয়েছে, আপনারা কিছু চাইলে কিনে খেতে পারেন। আর এই মুহূর্তে এখানে ওই টেম্পারেচার আছে 1 থেকে 2 ডিগ্রি, খুব ঠান্ডা। আমরা উপরে পৌঁছে গিয়েছি। ওই যে সামনের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ডান দিকে, সেটা
চায়নার, আর বাঁ দিকেরটা ভারতের। ওই দূরে চায়নার পতাকা উঠছে, ওগুলো সমস্ত চায়না, আর এই পাশে আমরা রয়েছি ভারতীয়। এখানে ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ, তাই খুব একটা ভিডিও করা গেল না। নাথুলা পাসের অসাধারণ সৌন্দর্য দেখে এবার গাড়ি আবার ছাড়লো আমাদের গন্তব্য নতুন বাবা মন্দির হরভজন সিং টেম্পল, যার উচ্চতা 13,123 ফুট। নতুন বাবা মন্দির যাওয়ার রাস্তার দুপাশের যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যে পাহাড়ি সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, সত্যি মন ভরে যাবে। যাওয়ার পথে এরকম একটি লেক দেখতে পেলাম। লেকটি কিন্তু ছাঙ্গু লেকের থেকেও অনেক উঁচুতে অবস্থিত। অপূর্ব সুন্দর এই জায়গাটি, কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। ঠান্ডার সময় এই লেকগুলি সম্পূর্ণ বরফে জমে থাকে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম নতুন বাবা মন্দিরে, যার উচ্চতা 13,123 ফুট। দূরের সামনে ওই বাবা মন্দির, কিন্তু নজর কাড়লো আমাদের ঠিক বাবা মন্দিরের সামনেই রয়েছে একটি অসাধারণ ওয়াটারফল। ওয়াটারফলের পাশেই একটা ভগবান শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর এই মূর্তির পাশেই পাহাড়ের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়ছে শুভ্র জলরাশি নিচের দিকে। অসীম সৌন্দর্য এর, অদ্ভুত পরিবেশ, কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর। এত উঁচুতে এত সুন্দর একটা ওয়াটারফলকে দেখতে যেরকম সুন্দর লাগছিল, ঠিক তেমনই সৌন্দর্য ধরা পড়ছিল ঠিক এর উল্টো দিক দিয়ে প্রবাহিত এই ওয়াটারফলটির জলধারার যে সৌন্দর্য। পাশে ডান দিকে রয়েছে নতুন বাবা মন্দির, আর পাশ দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর এই ওয়াটারফলটি জলরাশি নদীর আকারে। মন ভোলানো দৃশ্য, পাগল করা এই সৌন্দর্য আমি উপভোগ করলাম অনেকক্ষণ সময় ধরে। তারপর এগিয়ে চললাম মূল নতুন বাবা মন্দির দর্শনের উদ্দেশ্যে। গাড়ি পার্ক আপনারা ওই সামনে নতুন বাবা মন্দিরের ভিতরেও করতে পারেন। আমরা রাস্তার উপরে করেছিলাম, সেখান থেকে হেঁটে এই নতুন বাবা মন্দিরে প্রবেশ করেছিলাম। এই নতুন বাবা মন্দিরের লোকেশন একটা অসাধারণ জায়গায়, চারিদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি, এখানে সৌন্দর্য এত পাবেন জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছা করবে না। সামনে নতুন বাবা মন্দির, দুর্ঘটনায় মৃত ভারতীয় সেনা হরভজন সিং এর স্মৃতি মন্দির এটি। তবে এটি নতুন। হরভজন সিং এর কর্মক্ষেত্র ছিল যে বাংকারে, সেটি তুকলা ভ্যালি পেরিয়ে রেশম পথেই রয়ে গেছে। সেখানে রয়েছে পুরনো বাবা মন্দির। সামনে ডান দিকে রয়েছে ভারতীয় সেনাদের ব্যবস্থাপনায় একটি ক্যাফেটেরিয়া। আপনারা চাইলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, তবে খাবারের অপশন অ্যাভেলেবেল খুব কম। আর এই ক্যাফেটের পাশেই রয়েছে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে চারপাশের প্রকৃতির অসীম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বাবা মন্দিরে দাঁড়িয়েই আপনারা উপভোগ করতে পারবেন ওই দূরের অসীম সৌন্দর্যে ভরা ওয়াটারফলটিকে। অনেকটা সময় এখানে কাটানোর পর আমাদের গাড়ি ছুটলো আবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য আমাদের আজকের শেষ গন্তব্য ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে চড়াই রাস্তায় মাত্র 38 কিলোমিটার এলেই দেখা মেলে এই লেকটির, যার উচ্চতা প্রায় 12,400 ফুট। আসল নাম কিন্তু সোমগো। ভুটিয়া ভাষায় সোমগো শব্দের অর্থ কিন্তু জলের উৎস। অপূর্ব সুন্দর এই সরোবরটির চারপাশে বেষ্টিত করে রয়েছে উঁচু উঁচু পাহাড়। উঁচু উঁচু পাহাড়ের বরফ আবৃত চূড়ার বরফগলা জলেই কিন্তু পুষ্ট এই সরোবর, যার সৌন্দর্য আপনাদের মোহিত করবেই। আর যদি প্রচণ্ড ঠান্ডার সময় এখানে ঘুরতে আসেন, তাহলে দেখতে পাবেন এই সরোবরে যে জল রয়েছে সেগুলো প্রচণ্ড ঠান্ডায় জমে বরফ হয়ে যায়। তখনকার সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম। আর এই ছাঙ্গু লেকের আরেকটা মূল আকর্ষণ হলো সামনে এখান থেকে আপনারা করতে পারবেন রোপওয়ে। রোপওয়ে করে আপনাকে নিয়ে যাবে আরও উঁচুতে পাহাড়ের চূড়ায় প্রায় 14,500 ফিট উপরে। এছাড়াও এখানে কিন্তু অনেক ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে চায়ের চুমুক দিয়ে কিন্তু আপনারা এই লেকটি উপভোগ করতে পারবেন। সঙ্গে যদি আপনারা চান ইয়াকের পিঠে চড়ে এই লেকটিকে ঘুরে দেখবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। ছাঙ্গু লেক দেখে নিয়ে ফেরার পথে আমরা আবার দাঁড়ালাম সেই জায়গায় যেখান থেকে আমরা জ্যাকেট জুতো ভাড়া করেছিলাম, সেগুলো রিটার্ন করবার জন্য। আর সঙ্গে লাঞ্চে আমরা এখান থেকে ম্যাগি এবং চাউমিন খেয়েছিলাম।
এখান থেকে ম্যাগি খাওয়াটাই ভালো, কারণ ম্যাগির টেস্টটা একদম ঠিকঠাক আছে, কিন্তু চাউমিন একদমই ভালো ছিল না এবং টেস্টও একদমই ভালো ছিল না। তারপর ওখান থেকে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে এসে একটু রেস্ট নেওয়ার পর বিকালে এমজি মার্কেটের অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। চারিদিকে আলো জ্বলে রয়েছে, সঙ্গে বৃষ্টিকে সঙ্গে করে নিয়েই এমজি মার্কেট ঘুরে দেখা। এমজি মার্কেট একটা বড় বাজার, শীতের পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী কিন্তু আপনারা এই মার্কেটে পাবেন। একটা বড় শপিং মলে যা যা থাকে সবকিছুই পাবেন। এমজি মার্কেট থেকে লালবাজার পথ ধরে একটা সিঁড়ি নিচে নেমে এসে একটা শপিং মলের মতো পাবেন, যেখানে সবজি থেকে শুরু করে ফ্রুটস সমস্ত কিছুই আছে। এখানে একটা শপিং মলে যেরকম দোকানপাট থাকে সেরকম সবকিছুই পাবেন এখানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চতুর্থ দিনের সকালবেলা আমরা রয়েছি এমজি মার্কেটে। সকালবেলায় ঘুম থেকে উঠতেই ব্যালকনি থেকে প্রথম এমজি মার্কেটের দর্শনে মনে হলো বৃষ্টিপাত হচ্ছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই। তাই এই মুহূর্তেই ভালো সুযোগ এমজি মার্কেটটা ভালো করে ঘুরে দেখার। তাই সকালের একটু সময় নষ্ট না করে প্রথমে চলে এলাম এমজি মার্কেটের উপরে। পরিষ্কার পরিচ্ছন্ন এই এমজি মার্ক সত্যি অসাধারণ সৌন্দর্যপূর্ণ। রাতের বেলা এখানেই থাকে জমজমাট, দোকানপাট খোলা থাকে, লোকজনের প্রচুর ভিড় হয়। রাস্তার মাঝ দিয়ে বেশ কিছু গাছপালা, ফুলের গাছ থেকে আরো অনেক গাছ, আর বেশ কিছু বসার জায়গা করা রয়েছে। আর এই জায়গাটি হলো আমার এমজি মার্কেটের ভালো লাগা জায়গাগুলির মধ্যে একটি, যেখানে আই লাভ গ্যাংটক লেখা রয়েছে। আজ চতুর্থ দিন, আমাদের প্ল্যান গ্যাংটকের লোকাল সাইট সিন। গ্যাংটকের লোকাল সাইট সিন 10.7 পয়েন্টস হিসাবে করা যায়। আমরা বেরোবো গাড়ি ভাড়া করে, তারপর যতগুলো পয়েন্ট দেখতে পারি। তবে লোকাল সাইট সিন আমরা করব ব্রেকফাস্ট করার পর, সকাল 9টার পর। তাই এই মুহূর্তে আমরা এমজি মার্কেট সমগ্রটা ভালো করে ঘুরে দেখবার জন্য বেরিয়েছি। পুরোটা যদি ভালো করে ঘুরে দেখতে হয় সময় লাগবে 1 ঘন্টা। সিকিমের এই গ্যাংটক শহর যেন পাহাড়ের গায়ে ধাপে ধাপে গড়ে উঠেছে। এখানে রাস্তা ধরে হাঁটতে কিন্তু ভালো লাগবে। হাঁটতে কষ্ট হলে কখনো একটু জিরিয়ে নেওয়ার জন্য কিন্তু তৈরি রয়েছে এখানে বসবার বেঞ্চ। আপনারা কিছুটা সময় বসে কিন্তু একটু রেস্টও নিতে পারেন। সিকিম সামাজিক বা রাজনৈতিক যেভাবেই চিন্তা করুন না কেন একদম শান্ত একটা রাজ্য। সিকিমের রাজধানী গ্যাংটকে অবস্থিত এই এমজি মার্কেট যে এত শান্ত তা বলে বোঝানো যাবে না। চারিপাশটা একদম শান্ত নিরিবিলি, অপূর্ব লাগছে হেঁটে সমগ্র এমজি মার্কটি দর্শন করতে। খুব ভালো লাগলো গ্যাংটকের প্রাণকেন্দ্র মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গ। আর এই শহরের নানা জায়গা থেকে মেঘমুক্ত আকাশ থাকলে আপনাদের চোখে ধরা দিতে পারে অপরূপ সৌন্দর্যে পড়া মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। আপনারা যদি ট্যাক্সি ভাড়া করতে চান তাহলে এখান থেকে কিন্তু ট্যাক্সি ভাড়া পেয়ে যাবেন। আমরা এমজি মার্কেট ভালো করে ঘুরে দেখে এসে হোটেলে পৌঁছালাম। আর হোটেলের ঘরের ব্যালকনি থেকে আজকের পরিবেশটা বেশ ভালো লাগছে। যত বেলা বাড়ছে এমজি মার্কেট তত জমজমাট হচ্ছে। আর আমরা খুব দ্রুত বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হলো এই আমাদের অন্নপূর্ণা হোটেল থেকে মাত্র 5 মিনিট হাঁটাবার দূরত্ব রয়েছে আমাদের প্রথম পয়েন্ট রোপওয়ে। এই রোপওয়েটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। আর এই হলো গ্যাংটক রোপওয়ের টিকিট ফেয়ার। এখানে টিকিট আছে, বড়দের ক্ষেত্রে টিকিট 230 টাকা প্লাস 5% জিএসটি। 2 ওয়ে জার্নির ক্ষেত্রে, বড় বলতে 5 বছরের উপরে সবারই কিন্তু ফুল ফেয়ার লাগবে। আর 3 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2 ওয়ে জার্নির ক্ষেত্রে এই ভাড়াটা 120 টাকা প্লাস 5% জিএসটি। আমরা টিকিট কেটে উঠে পড়লাম রোপওয়ের মধ্যে। আমরা 2 ওয়ে টিকিট কেটেছি আর আমাদের ভাড়া পড়েছে ওই জিএসটি সহ মোট পার হেড 242 টাকা। রোপওয়ে একটি এগোতেই সামনে ওই গ্যাংটক শহরের এমন দৃশ্য চোখে আসতেই অসাধারণ লাগলো। তারপর আর একটু এগোতেই যখন চারিপাশের অবস্টাকেলগুলো একদম সরে গেল, সামনে ওপেন হয়ে গেল 360 ডিগ্রি অসাধারণ চারপাশের ভিউ। কেবল তারের মাধ্যমে আকাশে শূন্যে ভেসে চারপাশের এমন সৌন্দর্য উপভোগ করার এমন সুযোগ সত্যি বারে বারে আসে না। তাই গ্যাংটকে আসলে অবশ্যই রোপওয়েতে উঠবেন। দূরে নিচে রঙিন ঘরবাড়ি আর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সুন্দর রাস্তা। আর রাস্তা দিয়ে চলমান বিভিন্ন গাড়ি, দূর থেকে মনে হচ্ছে যেন সবই খেলনা। অসাধারণ এই
প্রকৃতির দৃশ্য। রোপের অনেক জার্নি কমপ্লিট করে আমরা এখন ফিরছি। দূরে ওই পাহাড়ের চূড়া থেকে শুরু হয়েছিল রোপওয়ে, আমরা সেখানে গিয়ে সমাপ্তি করব। আর রোপওয়ে ঠিক এই বাঁ দিকটা অসাধারণ প্রকৃতির দৃশ্য দেখা যাচ্ছে। কপাল ভালো থাকলে, যদি আকাশ ক্লিয়ার থাকে, তো এই দিকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাওয়া যাবে অপরূপ সৌন্দর্যে ভরা একটি ভ্যালি। আর দেখতে পাবেন দূরে ওই প্রবাহিত তিস্তা নদী। রোপওয়ে দেখে এসে আমরা এবার পরবর্তী সাইট সিনগুলো গাড়িতে করব। গাড়ির ইনফরমেশন আমি পরবর্তীতে শেয়ার করছি। রোপওয়ে দেখার পর আমাদের পরবর্তী পয়েন্টটি হলো এখান থেকে প্রায় 6.1 কিলোমিটার দূরে অবস্থিত বাকথাং ওয়াটারফল। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম বাকথাং ওয়াটারফলের সামনে। এই ওয়াটারফলটি এনএইচ 10 এর পাশে অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশে। এই ওয়াটারফলটি বেশ চওড়া এবং প্রায় 50 ফুট উপর থেকে জলধারা নিচে পড়ছে। রাথুংচে নদী থেকে এই জলপ্রপাতের উৎপত্তি। যেহেতু এটা এনএইচ 10 এর পাশে অবস্থিত, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিড়ও বেশি হয়। তাই যদি আপনারা ভিড় এড়াতে চান, তাহলে সকালবেলা বা দুপুরের আগেই এই ওয়াটারফলটি দেখে নিন। ওয়াটারফলটির সামনে এরকম একটা ব্রিজ মতো করা রয়েছে, যেখানে উঠে আপনারা ওয়াটারফলটির সামনে দাঁড়িয়ে কিন্তু দারুণ ছবি তুলতে পারবেন। আর এদিকে অনেকগুলো খাবারের স্টল রয়েছে, আপনারা কিছু খাবার কিনে কিন্তু খেতে পারেন। আর এদিকে সিকিমের যে ট্র্যাডিশনাল পোশাকগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো পরিধান করে কিন্তু এই ওয়াটারফলটির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এছাড়া এখানে আপনারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মধ্যে ওয়াটারফলটির সামনে জিপ লাইন রয়েছে, সেখানে 100 টাকার বিনিময়ে কিন্তু এরকমভাবে আনন্দ করতে পারেন, মজা করতে পারেন। কেমন লাগছে? দারুণ না? বাকথাং ওয়াটারফল দেখে মাত্র 2.7 কিলোমিটার দূরে রয়েছে গঞ্জাম মনিস্ট্রি। এই মুহূর্তে আমরা গঞ্জাম মনিস্ট্রি প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছি। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। গঞ্জাম মনিস্ট্রির এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে। 10 বছরের উপরে সবারই কিন্তু 10 টাকা লাগবে, আর 10 বছরের নিচের কারো কিন্তু এন্ট্রি ফি লাগবে না। চারিদিকে শান্ত পরিবেশ, আর পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে যখন রাস্তাটা নিচের দিকে নেমে এসে এই গঞ্জাম মনিস্ট্রিতে প্রবেশ করলো, তখন শুধু বাতাসের মৃদু আওয়াজই শোনা যাচ্ছিল, আর কোনো কোলাহল নেই। চারপাশে সুন্দর একটা পরিবেশ। সত্যি আধ্যাত্মিকতা পাহাড়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এসে পৌঁছালাম গঞ্জাম মনেস্ট্রির সামনে। 1981 সালে বৌদ্ধ ধর্ম শিক্ষা প্রচার এবং শিক্ষার্থীদের ধর্মীয় প্রশিক্ষণ দেবার জন্য এইচি টুলকু রিনপোচে এই গঞ্জাম মনেস্ট্রির প্রতিষ্ঠা করেন। এর আনুমানিক উচ্চতা প্রায় 6000 ফুট, গ্যাংটক থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। যখন এখানে আসছিলাম তখন এই মনেস্ট্রিটা যে এত সুন্দর হবে সেটা ভাবতে পারিনি। সামনে আসার পর মন মুগ্ধ হয়ে গেল। অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত। সামনে এই হলো মূল গঞ্জাম মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির ঠিক উল্টো দিকে প্রকৃতির যা ভিউ রয়েছে, এক কথায় অনবদ্য, অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে যতদূর দেখা যাচ্ছে তার থেকেও বেশি দৃষ্টি যায়। যদিও অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। দুই পাশের সবুজে মোড়ানো দুটি পাহাড় একে অপরের কোলে এসে মিশেছে, আর পাহাড়ের গায়ে বিভিন্ন রং বেরঙের ছোট বড় ঘরবাড়ি, অদ্ভুত সুন্দর। আমরা অনেকটা সময় ধরে ভালো এনজয় করার পর এবার চললাম গঞ্জাম মনেস্ট্রির ভিতরে প্রবেশ করবার জন্য। ভিতরে রয়েছে একটি বিশাল বড় প্রার্থনা কক্ষ, আর প্রার্থনা করার মাঝখানে বসানো রয়েছে গুরু পদ্মাসম্ভবকে, যেখানে সবাই মাথা নিচু করে প্রণাম করে। মনেস্ট্রি থেকে চলে এলাম আমাদের 4 নম্বর পয়েন্ট তাশি ভিউ পয়েন্টে, যেটি গঞ্জাম মনেস্ট্রি থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। মেইন রাস্তা থেকে অল্প কয়েকটা সিঁড়ি উঠলেই পৌঁছে যাওয়া যায় একদম ভিউ পয়েন্টের সামনে। এই মুহূর্তে আমরা রয়েছি তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টের উপর একটি ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, আর মেইন ভিউ পয়েন্টটা হচ্ছে এই দিকে। এই মুহূর্তে প্রায় দুপুরবেলা, তাই মানুষজনের একটু ভিড় বেশি। আর এখান থেকে সামনে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখতে পাওয়া যায়। যদি আকাশ পরিষ্কার থাকে, এখান থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে, আর সুন্দরভাবে দেখতে পাওয়া যায় সমগ্র পাহাড়ি ভ্যালিটিকে।
যদি ওয়াচ টাওয়ারে উঠতে চান তাহলে 10 টাকা করে টিকিট আছে, টিকিট কেটে আপনাকে ওয়াচ টাওয়ারে উঠতে হবে। ওয়াচ টাওয়ার থেকে ঠিক এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। সামনে ওই যে ভিউ পয়েন্ট, সেখান থেকে চারপাশের অপরূপ সৌন্দর্যের দৃশ্য, আর ওয়াচটার উপর থেকে আরও ভালো দৃশ্য। আস্তে আস্তে ডান দিক থেকে হালকা করে মেঘের প্রবেশ করছে, দেখতে অপূর্ব লাগছে। তা সেই ভিউ পয়েন্ট আমরা দারুণভাবে এনজয় করে আমরা চলে এলাম সেখান থেকে 1.3 কিলোমিটার দূরে অবস্থিত রাস্তার পাশেই রয়েছে অসাধারণ একটি ওয়াটারফল, লাসা ওয়াটারফলে। আপনারা সাইট সিনের জন্য যে গাড়ি বুক করবেন সেই গাড়িকে কিন্তু এই ওয়াটারফল সম্পর্কে বলে নেবেন, কারণ অনেকেই কিন্তু এই ওয়াটারফলটি সম্পর্কে বলবেন আপনাকে, ফলে আপনি কিন্তু এই পয়েন্টটা মিস করতে পারেন। কিন্তু যদি আসেন মন ভরে যাবে, অসাধারণ সুন্দর এই ওয়াটারফলটি। অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই ওয়াটারফলটিতে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এবং ওয়াটারফলটিকে পিছনে রেখে ছবি তোলার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা হলো এটি। এই ওয়াটারফলটির সামনেও কিন্তু 100 টাকার বিনিময়ে কিন্তু আপনারা জিপ লাইনে ওয়াটারফলটিকে একদম সামনে থেকে দেখতে পারেন। চলে এলাম আমরা আমাদের ষষ্ঠ পয়েন্টে, অর্গানিক পয়েন্ট। লাসা ওয়াটারফল থেকে যার দূরত্ব ওই প্রায় 1.5 কিলোমিটার। এই অর্গানিক পয়েন্টে এখানে বেশ কিছু দোকানপাট করা রয়েছে, কিছু কেনাকাটি করতে চাইলে কিন্তু আপনারা করতে পারেন। আর এই দোকানপাটের মধ্য দিয়ে আপনাকে ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। এখান থেকে সামনে এই হলো ভিউ পয়েন্ট, অর্গানিক ভিউ পয়েন্ট। আমি ভেবেছিলাম এখানে অর্গানিক বিভিন্ন জিনিসপত্র বা অর্গানিকের কোনো গার্ডেন আমি দেখতে পাবো, কিন্তু আসার পর চারপাশে যদিও ঘন মেঘে আকাশটা ঢেকে রয়েছে, তাই সমস্ত কিছু পরিষ্কার দেখতে পেলাম না, তবে অর্গানিকের কিছু খুঁজে পেলাম না। তবে এই দোকানপাটগুলো রয়েছে, আপনারা এখান থেকে কিছু চাইলে কেনাকাটি করতেই পারেন। অর্গানিক পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছলাম মাত্র অর্গানিক পয়েন্ট থেকে 1.6 কিলোমিটার দূরে অবস্থিত গণেশ টকে। আনুমানিক গ্যাংটক থেকে দূরত্ব প্রায় 7 কিলোমিটার। পূর্ব সিকিমের গ্যাংটক শহরের উপর জওহরলাল নেহেরু রোডে অবস্থিত এই গণেশ টক। গণেশ টকে ওঠার আগে বাইরে বেশ কিছু দোকানপাত্র চোখে পড়লো, তাই সেগুলো আগে ঘুরে দেখলাম। আপনারা কিন্তু এখানে ঘুরে দেখতে পারেন, বা এখানে ডিম টোস্ট বা ম্যাগি জাতীয় অন্যান্য খাবারও পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন। তা এই মুহূর্তে আমরা উঠতে চলেছি গণেশ টকের উপরে। সামান্য কয়েকটি সিঁড়ি পাড়ি দিয়ে আপনাকে পৌঁছতে হবে গণেশ টকে। উপরের দিকে নির্দিষ্ট জায়গা করা রয়েছে, যেখানে জুতো খুলে আবার আপনাকে কিছু সিঁড়ি উপরে উঠে পৌঁছাতে হবে গণেশ টকে। গণেশ টক হলো হিন্দুদের একটি ছোট্ট ও সুন্দর মন্দির, যা হিন্দু দেবতা শ্রী গণেশকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি ছোট্ট হলো এর ধর্মীয় গুরুত্ব এবং ভক্তিপূর্ণ পরিবেশ পর্যটকদের মনে এক শান্তির অনুভব এনে দেয়। এই গণেশ টকের ভিতরে একটা শপ রয়েছে, এখানে আপনারা এখানকার স্থানীয় ঐতিহ্যপূর্ণ কিছু জিনিস কিনতে পারেন। সামনে হলো মূল মন্দির, যেখানে দেবতা গণেশকে রাখা রয়েছে। শ্রী গণেশকে দেখার পর মনে এক অদ্ভুত শান্তি লাগলো। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট হিন্দু মন্দির বর্তমানে পর্যটকদের গ্যাংটক সাইট সিনের অন্যতম একটি জায়গা। আর এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, অনেক দূরে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি সহ গ্যাংটক শহরকে কিন্তু সম্পূর্ণ দেখতে পাওয়া যায়। সঙ্গে এখান থেকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। এছাড়াও এখানে রয়েছে ভগবান শিব ঠাকুরের শিবলিঙ্গ। এখানে স্থানীয় ধর্মাবলম্বী মানুষদের প্রচুর ভিড় হয়। এছাড়া এখানে একটি জায়গা মতো করা রয়েছে, যেখানে কয়েকটা সিঁড়ি উঠে আপনারা বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন। এখানে অনেকগুলো বসার সোফা পাতানো রয়েছে, আর যার চারপাশ দিয়ে ঘুরে আপনারা দর্শন করতে পারেন চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আকাশে মেঘ থাকার কারণে আমরা চারিদিকটা খুব ভালো করে দেখতে পেলাম না, তবে ওই নিচ দিয়ে বয়ে যাওয়া মেঘের যে সৌন্দর্য, চারিপাশের অসাধারণ প্রাকৃতিক যে পরিবেশের সৌন্দর্য আমাদের অদ্ভুত লাগছিল, খুব ভালো লাগছিল। গণেশ টক থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকেই রয়েছে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন। এই পার্কটি দেখার জন্য অনেকটা সময় লাগবে, তাই আমরা আর এই পার্কটির মধ্যে প্রবেশ করলাম না। নেক্সট টাইম যখন আসবো গ্যাংটক ঘুরতে, তখন এটা দেখব। এরপর আমরা চলে এলাম আমাদের এই চতুর্থ দিনের শেষ পয়েন্ট, অষ্টম পয়েন্ট, হনুমান টক দর্শনের জন্য। আমরা এসে উপস্থিত হয়েছি হনুমান টকে, যেটি গণেশ টক থেকে মাত্র 3.6 কিলোমিটার দূরে অবস্থিত। আর মূল যদি গ্যাংটক শহর দেখি, তাহলে সেখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। সামনে এদিকে কিছুটা উপরে উঠলেই আমরা পৌঁছে যাব হনুমান টকে। জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন
শান্ত পরিবেশ। 1960-এর দশকে এই মন্দিরটি বায়ুসেনার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত এই মন্দিরটি কিন্তু এই সেনাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বেই রয়েছে। এই হনুমান টক হল হিন্দুদের হনুমান মন্দির। রামায়ণ অনুসারে সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ে গিয়েছিলেন হনুমানজি। তখন তিনি কিছু সময় এই স্থানে নেমে বিশ্রাম নিয়েছিলেন, তাই জায়গাটির নামকরণ হনুমানজির নাম অনুসারেই হয়েছে। এখানে মুখোমুখি দুটি মন্দির রয়েছে, একটা হলো হনুমান মন্দির, তার ঠিক উল্টো দিকে রয়েছে শিব মন্দির। চারিপাশে নিস্তব্ধতা, পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস। চারিদিকটা ঘন কুয়াশায় ঢাকা। অদ্ভুত এই পরিবেশের মধ্যে বেশ কিছুক্ষণ আমরা কাটালাম, ভালো লাগলো খুব। আর যদি পরিষ্কার আকাশ আপনারা পান তাহলে এখান থেকেই চাক্ষুষ করতে পারেন মোহময়ী কাঞ্চনজঙ্ঘাকে। হনুমান টকের এখানেই আমরা ধোসা খেয়েছিলাম। পার ধোসা 100 টাকা করে ছিল, কিন্তু টেস্ট ছিল অসাধারণ। আমাদের দারুণ লেগেছে, আপনারাও টেস্ট করতে পারেন। এই চতুর্থ দিনের সমস্ত সাইট সিন করে ফিরে এসে বিকালে আমরা আবার সবাই মিলে চলে এলাম এমজি মার্কেটে। আমরা এখানে অনেকক্ষণ এনজয় করেছিলাম, সমস্ত দোকানপাট ঘুরে দেখেছি, কিছু কেনাকাটিও করেছি আর কাটিয়েছিলাম অনেকটা সময়, কারণ আজই আমাদের গ্যাংটকের শেষ রাত্রি। কালকে আমরা এই গ্যাংটক থেকেই যাব আরেকটি অপূর্ব সুন্দর রিসর্টে। এই মুহূর্তে এমজি মার্কেট জমজমাট, অগণিত পর্যটকের ভিড়। রাতের ডোনাট, আইসক্রিম, এগরোলের মধ্য দিয়ে আমাদের চতুর্থ দিনের সমাপ্তি ঘটল। বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের পঞ্চম দিন। আমরা রয়েছি গ্যাংটকের এমজি মার্কেটে। আজই আমাদের শেষ দিন। আজ সকাল 7:30টার মধ্যেই আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য অপূর্ব সুন্দর একটা নদীর পাশে অবস্থিত একটি সুন্দর রিসর্ট। আমরা যাচ্ছি অফবিট কালিম্পংয়ের বেন্দাতে। সেখানে ঋষি নদীর পাশে একটা অপূর্ব সুন্দর রিসর্টে থাকবো আমরা। তো দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা লাগেজপত্র গুটিয়ে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে, যার দূরত্ব গ্যাংটক থেকে প্রায় 62 কিলোমিটার। আমরা এসে উপস্থিত হলাম বেন্দাতে। ওই দূরে দেখা যায় ঋষি নদী, আর ঋষি নদীর পাশেই আমাদের রিসর্ট পারিজাত ইকো হার্টস। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বেন্দাতে লাদাম খাসমহল অঞ্চলে অবস্থিত এই পারিজাত ইকো হার্টস। পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে ঋষি নদীর পাশে এই ছোট্ট গ্রামটি একদম শান্ত, নিরিবিলি। এখানে চেক ইন দুপুর 12টার সময় হয় আর চেক আউট সকাল 11টার সময় হয়, কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি সকাল 10:30টার সময়, তাই আমাদের রুম পেতে একটু দেরি হবে। কিন্তু জায়গাটি অদ্ভুত সুন্দর। সুন্দর সুন্দর কটেজ করা রয়েছে, সামনে একটা খোলা সবুজ মাঠ, আর তার ঠিক উল্টো দিকে দূরে ওই নিচ দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর ঋষি নদী। এত সুন্দর জায়গায় আমাদের বেশ কিছুটা সময় কাটাতে খুব একটা অসুবিধা হলো না। রুম পেয়ে গেলাম আমরা 12টার কিছুটা সময় আগে। এই হলো আমাদের রুম, যেখানে দুটো কিং সাইজের খাট রয়েছে। 4 জন তো অনায়াসে থাকতে পারবে, চেষ্টা করলে 6 জনও থাকা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেশিয়াস। রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। এখানে পার হেড পার ডে অনুসারে, আর এখানকার পার হেড পার ডে অনুসারে রেট হলো 1800 টাকা। 7 বছরের উপরে সবার কিন্তু ফুল চার্জে দিতে হবে। আমি অন স্ক্রিনে এখানকার ফোন নাম্বার শেয়ার করলাম, আপনাদের পছন্দ হলে কন্ট্যাক্ট করতে পারেন। সামান্য একটু রেস্ট নিয়েই আমরা এগিয়ে চললাম নদীর দিকে। সামনে সিঁড়ি করা রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আপনারা পৌঁছে যেতে পারবেন নদীতে। বয়স্ক লোক থাকলে কিন্তু একটু অসুবিধা, কারণ এই রাস্তাটা অনেকটাই খাড়া এবং বেশ খানিকটা নিচে নামতে হবে। নিচে নামার পর বেশ কিছু বড় বড় পাথর এবং বোল্ডারের উপর দিয়ে আমরা অবশেষে গিয়ে পৌঁছালাম মূল নদীটির সামনে, মূল নদীর জলের স্রোতের সামনে। দূর থেকে দেখলে নদীটিতে মনে হচ্ছিল জল কম আছে, কিন্তু যখন একদম কাছে এলাম তখন দেখলাম স্রোত বেশ ভালোই আছে এবং জল যথেষ্ট পরিমাণে। স্নান করার জন্য তো একদম উপযুক্ত।
আমরা দারুণভাবে এনজয় করেছিলাম সবাই মিলে একসঙ্গে। অনেকটা সময়, প্রায় ১ ঘন্টার উপরে আমরা ছিলাম এই নদীতে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই বড়রাও। দারুণ এনজয় হলো। নদী এনজয় করে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করবার জন্য। এই রিসোর্টের খাবার দাবার কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং বেশ সুস্বাদু। আমাদের দারুণ লেগেছিল। লাঞ্চ করার পর আজকের দুপুরটা আর কোথাও ঘোরাঘুরি নয়। আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত সম্পূর্ণ রেস্ট। প্রকৃতির কোলে এরকম একটা সুন্দর দিন যদি আপনারা কাটাতে চান, তাহলে এরকম নদীর পাশে একটা রিসোর্ট কিন্তু বেস্ট লোকেশন হতে পারে। ঘুম থেকে উঠে বিকালের দিকে চলে এসেছিলাম উখলে দোয়া ব্রিজে, যেটি ঋষি নদীর উপর অবস্থিত আর একদম আমাদের রিসোর্টের পাশে। এই ব্রিজ থেকে সামনে দেখা যায় বয়ে চলা ঋষি নদীর গতিপথ, আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের হোমস্টে বা রিসর্ট, যাই বলুন না কেন, পারিজাত ইকো হোমস্টে। সামনে সিঁড়ি করা রয়েছে, সেখান থেকে এই নদীতে নেমে আসা যায় খুব সহজেই। আর এই ব্রিজ থেকে পাহাড়ি সৌন্দর্য অসাধারণ দেখতে পাওয়া যায়। সন্ধ্যাবেলায় চলে এলো চা এবং পকোড়া। তারপর বেশ কিছুক্ষণ আমরা গান বাজনার মধ্য দিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম। রিসর্টের রাতের পরিবেশটাও খুব সুন্দর। সবাই মিলে একসঙ্গে রিসর্টে কিন্তু একটা ভালো সময় কাটানোই যেতে পারে। রাতের বেলায় ডিনারের মধ্য দিয়ে আমাদের পঞ্চম দিনের সমাপ্তি ঘটল। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ট্যুরের ষষ্ঠ দিন তথা শেষ দিন। আমাদের 5 নাইট 6 ডেজের আজকেই শেষ দিন। এই 5 নাইট 6 ডেজ খুব দ্রুত কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দারুণভাবে কাটালাম আমরা সমগ্র ট্যুরটি। সমগ্র ট্যুর প্ল্যানটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা আছি কালিম্পংয়ের বেন্দাতে অবস্থিত পারিজাত ইকো হোমস্টেতে, যার পাশ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। এবং এই ইকো হোমস্টেতে বেশ কিছু শাকসবজিও গড়ে তোলা হয়েছে, যেগুলো আপনারা যখন খাবেন তার মেনুতে থাকবে। আজ আমরা লাঞ্চ করার পরই বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। তার আগে লাঞ্চ করার পূর্বে আমরা এই বেন্দা গ্রামটিকে ভালো করে ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। পাহাড়ি সৌন্দর্য বলতে যা বোঝায়, প্রকৃতপক্ষে গ্রামটি তার একটা উদাহরণ। কারণ এই গ্রামের পাহাড়ি সৌন্দর্য মনকে আকৃষ্ট করে তোলে। আমরা এই গ্রামটিকে প্রায় 2 ঘন্টা ধরে ঘুরেছিলাম এবং অপূর্ব সুন্দর লেগেছিল আমাদের। পাহাড়ি জায়গার মধ্য দিয়ে বয়ে চলা একটা কংক্রিটের সোজা রাস্তা, অদ্ভুত সৌন্দর্য, আর দূরে ওই পাহাড়ের উপরে হালকা মেঘ। কি যে অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, ভিডিওটিতে যদি কেউ এখনও থেকে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল। সঙ্গে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে প্রাণে আনন্দে ভরিয়ে তোলে। গ্রামের সৌন্দর্য দানব উপভোগ করে এসে আমরা ব্রেকফাস্টের পূর্বেই চলে এলাম আবার একবার নদীকে উপভোগ করতে। বন্ধুরা, এই ট্যুরটির যদি অল ওভার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়, তাহলে আমরা দারুণ কাটালাম। অপূর্ব সুন্দর লাগলো আমাদের এই ট্যুরটি। আমরা যেরকম ট্যুর প্ল্যান সাজিয়েছিলাম, যেভাবে ঘুরেছিলাম, সেইভাবে একটা ফ্যামিলি নিয়ে কিন্তু ঘোরা সম্ভব। তাই আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তারা কিন্তু আমাদের মতো ট্যুর প্ল্যানটি সাজিয়েও ঘুরতে পারেন। এরপর সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর বিদায় বেলায় হোমস্টের তরফ থেকে আমাদেরকে উত্তরীয় পুরী সংবর্ধনা দেওয়া হলো। আমাদের বেরোতে বেরোতে 10:30 বেজে গিয়েছিল। আমাদের গন্তব্য শিলিগুড়ি। আমাদের ট্রেনের টিকিট করা রয়েছে এনজিপি থেকে, কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার কারণে আমরা শিলিগুড়ি থেকে বাসে ফিরবো রানাঘাটে। বাসে করে রানাঘাটে ফিরতে আমাদের এসি স্লিপার কোচে ভাড়া পড়েছিল 1400 টাকা পার হেড। বাসের জার্নির সমস্ত ডিটেলস যদি জানতে চান, তাহলে অলরেডি আমার একটা ভিডিও করা রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। তাহলে বন্ধুরা চলুন এক নজরে চটপট দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুর প্ল্যানটি কেমন ছিল। আমাদের ট্যুরের ডে 1 প্রথমে এনজেপি পৌঁছে গাড়ি করে পৌঁছে যান রুমটেকে অবস্থিত রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে। আর আজকের দিনে আপনারা রিসর্টটিকে ভালো করে ঘুরে দেখুন। আজ ট্যুরের ডে 2। ডে 2তে প্রথমে আপনার রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের আশেপাশে সকালবেলায় ঘুরে দেখুন। তারপর ব্রেকফাস্ট করে রওনা দিন গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকে যাওয়ার পথে আপনারা দেখে নিন রুমটেক মনেস্ট্রি, রংকা মনেস্ট্রি, ওই রংকা মনেস্ট্রি আরেক নাম লিঙ্গম মনেস্ট্রি, আর দেখে নিন বানঝাগড়ি পার্ক এবং ওয়াটারফল। আজ ট্যুরের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা গ্যাংটক থেকে সাইট সিনে ঘুরে দেখব নাথুলা, নতুন বাবা মন্দির যা হরভজন সিং টেম্পল নামে পরিচিত, আর ছাঙ্গু লেক।
আজ আমাদের ট্যুরে চতুর্থ দিনে আমরা গ্যাংটক থেকে লোকাল সাইট সিনে আজ ঘুরে দেখব রোপওয়ে, বাকথাং ওয়াটারফল, গঞ্জাম মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, লাসা ওয়াটারফল, অর্গানিক ভিউ পয়েন্ট, গণেশ টক এবং হনুমান টক। আজ আমাদের ট্যুরের পঞ্চম দিন সকাল 8টার মধ্যে গ্যাংটককে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম কালিম্পংয়ের বেন্দাতে অবস্থিত ঋষি নদীর পাশে পারিজাত ইকো হোমস্টেতে। সেখানে পৌঁছে ঋষি নদীকে সারাদিন ভালো করে এনজয় করে নিন। বন্ধুরা, আজ আমাদের ট্যুরের শেষ দিন তথা ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনের সকালবেলায় রিসোর্টটির আশেপাশটা খুব ভালো করে ঘুরে দেখুন। তারপর ঋষি নদীকে আবার একটু ভালো করে এনজয় করে ব্রেকফাস্ট করে রওনা দিন এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এই ট্যুর প্ল্যানটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করুন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আমাদের গ্যাংটক ট্যুরের সমগ্র ট্যুরের সঙ্গী হলো এই গাড়ি, 10 সিটারের গাড়ি, 10 জন অনায়াসে যেতে পারবে। আর এই হলো ড্রাইভার দাদা আমাদের साथी এবারের। ड्राइवर दादा, आपका जरा नाम बता दीजिए। मेरा नरेन नंबर ओके, आपका जरा फोन नंबर बता दीजिए। 7872351029। ओके, और एक बात बता दीजिए, आप मैंने किस रूट में गाड़ी चलाते हो? मैं उधर वेस्ट सिक्किम टोटल? पेलिंग मतलब टोटल सिक्किम में ही चलाते हो ना? सिक्किम का गाड़ी है, सिक्किम का। ओके, ये गाड़ी में कितने लोग जा सकते हैं? 10 सीटर गाड़ी है। ओके, ये गाड़ी कौन सा बोलेरो है ना? महिंद्रा मैक्स है। बोलेरो से कंफर्टेबल है ना? আমাদের এই গাড়ি পার ডে ভাড়া পড়েছে 5600 টাকা করে। তবে বন্ধুরা, গাড়ির ব্যাপারে একটা ইনফরমেশন আপনাদের দেওয়া খুব জরুরি। সেটা হলো বেশ কিছু সংখ্যক গাড়ি রয়েছে যেটা কিন্তু ওই শেয়ার গাড়ির যে বাস স্ট্যান্ডটা আছে বা শেয়ার গাড়ির যে স্ট্যান্ডটা আছে সেই পর্যন্তই যায়। তারপরে যদি আপনাদের এমজি মার্গ পর্যন্ত যেতে হয় তাহলে কিন্তু আলাদা ট্যাক্সি করতে হবে। আমাদের এই গাড়িটা কিন্তু তাই ছিল, আমাদের স্ট্যান্ড পর্যন্তই গিয়েছিল। আর এই গাড়িগুলো একদম এমজি মার্কেট পর্যন্ত ভেতরে যাবে, কিন্তু সকাল 8টার মধ্যে আর সন্ধ্যা 7টার পর। সেই কারণে কিন্তু আমাদেরকে বেশ কয়েকবার ট্যাক্সি করতে হয়েছিল। এই ব্যাপারটা একটু ভালো করে কথা বলে নেবেন। আর ট্যাক্সি প্রতিবার আমাদের পড়েছিল পার ট্যাক্সির 200 টাকা করে। আমাদের দুটো ট্যাক্সি লেগেছিল। তবে এনাকে ফোন করতে পারেন, কারণ এনার রেটটা আমার তুলনামূলক অন্যান্য আমি আরও অনেক জায়গায় খোঁজ করেছিলাম, তার থেকে অনেক কম মনে হয়েছিল। আর লোকাল যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ভাড়া অনেক বেশি। সেক্ষেত্রে ট্যাক্সির ভাড়া যোগ করেও কিন্তু আমার অল ওভার কমেই হয়েছে। আমাদের ট্যুরের মোট খরচ, আমাদের যাওয়ার সময় ট্রেন ভাড়া পড়েছিল 2835 টাকা। ফেরার সময় বাসে এসেছিলাম, তাই আমাদের বাসের ভাড়া 1400 টাকা করেছিল, 3টে টিকিট, মোট 4200 টাকা। রুম টেকের হোটেল একদিনের জন্য আমাদের ছিল 2700 টাকা। রুম টেকে খাওয়া দাওয়া এক্সট্রা ছিল, বারবিকিউ চিকেন এক্সট্রা নিয়েছিলাম, সঙ্গে টিপস দিয়েছিলাম কিছু। তা মিলে আমাদের পার ফ্যামিলি এক্সট্রা পড়েছিল আরও 1200 টাকা। আর গ্যাংটকের হোটেল আমাদের ছিল 2500 টাকা করে। আমরা 3 দিনের জন্য করেছিলাম মোট 7500 টাকা। গ্যাংটকে আমাদের শুধুমাত্র হোটেল ভাড়া ছিল, তাই 3 দিন ধরে মোট খাওয়া দাওয়া আমাদের মোট খরচ হয়েছে 2320 টাকা। পারিজাত ইকো হার্টস থাকা প্লাস খাওয়া আমাদের মোট খরচ হয়েছে 5400 টাকা। গাড়ি প্লাস পারমিশন করাতে যে খরচটা হয়েছিল সেই হিসাবে টোটাল যে খরচটা হয়েছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, যেহেতু 3টি ফ্যামিলি ছিলাম। সেক্ষেত্রে পার ফ্যামিলি পড়েছে মোট 12,000 টাকা। টিকিট, অনেক জায়গাতে এন্ট্রি ফি ছিল, পার্কিং ছিল, সেই সমস্ত অল এক্সট্রা খরচ নিয়ে আমাদের পড়েছে মোট 996 টাকা। জল ও অন্যান্য এক্সট্রা কিছু কেনাকাটি ছিল, সেগুলো মিলে আমাদের পড়েছে 800 টাকা। ট্যাক্সি আমরা 3বার করেছিলাম, মোট ভাড়া পড়েছিল 600 টাকা। এছাড়া নাথুলা যাওয়ার জন্য আমরা ড্রেস ভাড়া করেছিলাম, সেটা মোট পড়েছিল আমাদের 500 টাকা। এই সমস্ত খরচ যদি সব যোগ করা হয় তাহলে মোট আমাদের খরচ পড়েছিল 32,951 টাকা। মোট 6 দিনের ট্যুর, 5 নাইটস 6 ডেজ, এবং আমাদের পরিবারে ছিল আমরা মোট 4 জন, 2টো বাচ্চা মিলে, কিন্তু বড় বাচ্চা ওই বড় একজনের সমানেই, অর্থাৎ মোট 3 জনের খরচের হিসাব এখানে দেওয়া হলো। এর সঙ্গে আরও কত খরচ হবে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের উপর, কারণ আপনারা এরপরে কীরকম কেনাকাটি করবেন তার উপর নির্ভর করছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক অবশ্যই করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।